হাই, আমি নীলাঞ্জনা। ওয়েলকাম টু কয়েকজনকে গিফট দেব বলে এরকম পার্স বানিয়েছি। ব্যাগগুলো বাইরে থেকে দেখতে ঠিকঠাক হলেও ভেতরের দিকটা তৈরির পর আমার ঠিক ভালো লাগছিল, তাই আর গিফট দেওয়া হয়। ওই সময়ে বানানো আরো কয়েকটা এরকম কাপড়ের পিস ছিল, যেগুলোতে আমি এমব্রয়ডারি করে রেখেছিলাম পরে ব্যাগ বানাবো বলে। আমার কাছে মনে হয় ব্যাগের বেসটা একটু মোটা না হলে ব্যাগটা ঠিক ভালো লাগে না। ভেতরের দিকেও বাইরের কাপড়টা দিলেই বেশি ভালো লাগে দেখতে, কিন্তু এই কালারের জিন্সটা আমার কাছে এখন অ্যাভেলেবল, তাই ভাবলাম যদি অন্য কাপড় দিতেই হয় তাহলে একটু চেষ্টা করে দেখি ডাবল সাইডেড পার্স বা রিভার্সেবল পার্স বানাতে পারি। তাই ভেবেছিলাম উল্টো দিকটা একেবারে প্লেন না রেখে একটু ডিজাইন করে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ইচ্ছে ছিল এই টাইপের দড়ি দিয়ে ঠিক এইভাবে ভাঁজ করে সেলাই দিয়ে নেবো, মানে ডিজাইনটা একটু উঁচু উঁচু মতন হবে। এরকম দড়ি যদি বাড়িতে না থাকে তাহলে এই টাইপের দড়ি, যেগুলো বিভিন্ন মশলা বা ডিমের পেটি বাঁধা থাকে, সেগুলো কিরকম পাকিয়ে নিলে একই রকমই কাজ হবে। তবে আমি এই দড়িগুলো দিয়ে আর সেট করতে পারিনি, কারণ আমার সিঙ্গেল সেলাই মেশিন ঠিকঠাকভাবে হয়নি, তাই জন্য খুলে নর্মাল শুধু সেলাই দিয়েছিলাম, মানে দড়িটা ভেতরে নেই শুধু। তাছাড়া যেভাবে সেলাই দিতে চেয়েছিলাম সেভাবেই দিয়েছি। আপনারা চাইলে নর্মাল এমব্রয়ডারি করে নিতে পারেন বা প্লেনও রাখতে পারেন। এবার ব্যাগের বেসটা যাতে একটু স্টেবল হয় তার জন্য আমি এই ধরনের শিট ব্যবহার করছি। এগুলোকে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না, টেলার্সের দোকানেও পাওয়া যায়। একটা সাইডে আঠা লাগানো থাকে, আয়রন করে প্রেস করলেই কাপড়ের সাথে লেগে যায়। আমি দোকান থেকে কিনেছিলাম চুড়িদারের গলা করব বলে, তাই এটা আমার বাড়িতেই ছিল। তাদের কাছে না থাকলে এই ধরনের ব্যাগ ব্যবহার করতে পারেন, তবে এইগুলো একটু ভালো দোকানের ব্যাগ ব্যবহার করবেন, না হলে লোকাল দোকানে যে ব্যাগগুলো দেয় সেগুলো কিছুদিন পরই এইগুলো এরকম নষ্ট হয়ে যায়। একজন কমেন্টে বলেছিলেন এগুলো নাকি বায়োডিগ্রেডেবল, তাই জন্য এমন, তাই আমাদের নিতে হবে নন বায়োডিগ্রেডেবল। তবে ব্যাগের ঝামেলায় না যেতে চাইলে এই টাইপের যে স্পঞ্জগুলো পাঞ্জাবি বা শাড়ির ভেতরে থাকে এগুলোও ব্যবহার করতে পারেন। দুটোর মাঝখানে শুধু সেলাইয়ের সময় আটকে দেবেন। আমি যে পেপারটাকে লাগাবো বলেছিলাম সেটা আয়রন করে লাগিয়ে নিয়েছি। এইবার কাটিং করার পালা। কাটিং হয়ে গেলে স্টিচ করে নেব চারদিকে, তবে তার আগে অবশ্যই যদি আপনি পকেট রাখতে চান তো সেটা পকেটটা আগে বানিয়ে নিতে হবে। আমি বানাইনি, তাই আমাকে পরে আবার খুলে এটাকে করতে হবে। পকেটে একটা চেন অ্যাটাচ করতে চাইছি, তাই চেন করার মতন জায়গা বানিয়ে এরকম একটা চেনের সাথে দুপাশে দুটো ফলস কাপড় লাগিয়েছি। যে কোনো কাপড়ই ব্যবহার করা যেতে পারে, আমি এখানে ফলস লাগিয়েছি। তারপর চেনটাকে এভাবে সোজা করে রাখবো, যাতে এই বাইরের দিক থেকে চেনটা সোজাভাবে দেখা যায়। এরপর এই চেনের চারপাশ দিয়ে কাপড়ের ওপর দিয়ে সেলাই করে নেব, এতে চেনটা মেইন কাপড়ের সাথে ফিক্সড হয়ে যাবে। এবার চেনের ভেতরের পার্টে যে ফলস কাপড় লাগিয়েছিলাম, মানে পকেট মতন যেটাই বানাবো, সেটাকে এইভাবে ধরে একটা স্টিচ দিয়ে নেব। তবে ফলস কাপড় না লাগালেও কিন্তু এখানে একটা পকেট এমনিই তৈরি হয়ে যাবে, যেহেতু দুপাশে দুটো কাপড়ের বেস লাগানো হয়েছে। তবে সেই পকেটে পয়সা রাখলে কিন্তু এদিক ওদিকে দৌড়াদৌড়ি করবে, সেই জন্য আমি এই ফলস চারপাশে সেলাইটা হয়ে যাওয়ার পর ফাইনাল রেজাল্ট দেখার জন্য তাড়াহুড়ো করে আবার উল্টে ফেলবেন না যেন, কারণ এখনো কিন্তু অনেক কাজ বাকি। যেমন ধরুন এই কর্নারগুলোকে ফিক্স করার জন্য এরকম কোনাগুলোকে কিন্তু কেটে দিতে হবে। তারপর ব্যাগটা যাতে লক হয় তার জন্য এরকম ম্যাগনেট লাগিয়ে নেব দুটো। ম্যাগনেট লাগানোর সময় দুটো জিনিস খেয়াল রাখবেন, এক আকর্ষণের দিকটা যেন ঠিক হয়, আর দুই হচ্ছে ম্যাগনেটটা যেন একটু স্ট্রং হয়। আর ব্যাগের বেসটা তৈরির সময় খুব বেশি মোটা করে ফেলবেন না, না হলে কিন্তু ম্যাগনেট আর কাজ করবে না। আমি এখানে B7000 গ্লুটা ব্যবহার করেছি, আপনারা হট গ্লু ব্যবহার করতে পারেন। এই ধরনের ব্যাগ গুলো বাড়িতে বানানো ভীষণই সোজা, কঠিন হলো এর স্টেপগুলো মনে রাখা। যেহেতু একবারে বানাতে হয় তাই একটা স্টেপের মিস্টেক ঠিক করতে গেলে আবার আগের স্টেপে ব্যাগ, তাই সবচেয়ে ভালো হয় ব্যাগ তৈরির আগে পরপর স্টেপগুলোকে খাতায় লিখে রাখা। আজকের ব্যাগের জন্য প্রথমে এর বেসটাকে রেডি করতে হবে, তারপরে চেন সেলাইটা করতে হবে। চেনের পকেটটা রেডি হয়ে যাওয়ার পর এবার চারপাশের ফাইনাল সেলাইটা দিতে হবে কিছুটা বাকি রেখে। এরপর করতে হবে কর্নার, তারপর আসবে ম্যাগনেট, তারপর ফ্লিপ করে সাইড দিয়ে চাপ সেলাই। ব্যাস, তাহলে মেন কঠিন কাজটা কমপ্লিট। এবার হচ্ছে সহজ কাজ, মানে ব্যাগটাকে ঠিকঠাক মতন সাইজ করে দুটো সাইডে সেলাই দিয়ে দেওয়া। যেহেতু আমি আজকে রিভার্সেবল ব্যাগ বানাচ্ছি তাই মাঝখানে আর কোনো কম্পার্টমেন্ট দিইনি। নর্মাল ব্যাগ হলে কিন্তু এখানে আরো দুটো তিনটে কম্পার্টমেন্ট দেওয়াই যেত, সাথে সাইডের এই সেলাইটাও কিন্তু মেশিন দিয়ে দেওয়া যেত। তবে যেহেতু এটা রিভার্সেবল ব্যাগ, মানে উল্টেও আমি ব্যবহার করব, তাই সেলাইটা এমন ভাবে দিতে হবে যাতে দুটো কাপড় মুখোমুখি হয়, দুপাশ থেকেই যাতে সমান লাগে দেখতে। তাই এখানে আমি ইনভিজিবল স্টিচ, বালিশ বা সফট টয়েজের মধ্যে তুলো ভরার পর যে লাস্ট যে সেলাইটা দিয়ে আটকে দেওয়া হয় সেটা। ব্যাগটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটা ফোন আর পেছনে কিন্তু টাকা রাখা যেতেই পারে। আজকে আমি যে পার্টটা দেখাইনি সেটা হচ্ছে কাপড়ের কাটিংটা, মানে মাপটা। তো সেটা কিন্তু ফোনটাকে বসিয়ে নিয়ে কাপড়ের উপরে অ্যাডজাস্ট করে আমি ওটা করেছিলাম। ওটা যেহেতু করাই ছিল তাই আর আজকের ভিডিওতে দেখানো হয়নি। ব্যাগটা একদিক থেকে তো দেখা গেল কেমন লাগে দেখতে, এবার চলুন উল্টে দিয়ে দেখি কেমন দেখায়। দেখুন এখানে ইনভিজিবল স্টিচ দেওয়ার কারণে কিন্তু দুপাশে
পকেটের কোনো পাশেই এক্সট্রা কাপড় নেই, এতে করে ব্যাগ না খোলা পর্যন্ত কোনোভাবেই বোঝা যাবে না যে এটা কিন্তু রিভার্সেবল ব্যাগ। যে পকেটে টাকাটা রেখেছিলাম সেই পকেটটা কিন্তু এখন ব্যাগের ভেতরের সাইডে চলে গেছে, তো এপাশ থেকেও ইজিলি ওই একই পকেট ইউজ করা যাবে। ডাবল সাইডেড বা রিভার্সেবল টোট ব্যাগ আমি অনেক দেখেছি, তবে এই ধরনের পার্স কিন্তু আমি আগে কখনো দেখিনি। এই ব্যাগটা বানাতে গিয়েই একটু একটু করে চেষ্টা করতে করতে ব্যাপারটা হয়ে গেছে। আপনারা যদি আগে কোথাও দেখে থাকেন আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু আপনাদের মধ্যে কেউ যদি ভালো সেলাইয়ের কাজ জানেন তাহলে আমাকে একটু জানাবেন প্লিজ। এই যে সেলাইয়ের সমস্যাটা হচ্ছে আমার, মানে সেলাই মেশিনে, আমার সিঙ্গেল মেশিন, সেলাইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেলাইয়ের কীরকম অবস্থা, কোথাও সেলাই হচ্ছে কোথাও সেলাই হচ্ছে না। তো এই ব্যাপারটা কেন হচ্ছে কেউ যদি আমাকে একটু জানাতে পারেন ভীষণ ভালো হয়। আর আজকের এই রিভার্সেবল পার্সেল আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান। আজকের মতন তবে টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ক্রাফটের সাথে।